আজকে আমরা প্রদর্শিকা টিভির আয়োজনে আলোচনায় এসেছি। আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচন হয়ে গেল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসছে। এই পরিপ্রেক্ষিতে আগামীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে বিএনপি কি করতে পারবে বা কতটা সফল হবে, এইসব নিয়ে আমরা আলোচনায় এসেছি প্রদর্শিকা টিভিতে। আলোচনায় অংশগ্রহণ করছেন আমার বাম দিকে শেষ প্রান্তে আছেন আইয়ুব হোসেন, প্রাক্তন গ্রন্থকারী এবং মানব অধিকার কর্মী। তার পাশেই রয়েছেন শাস্তনিক নিকসানন, তিনি উচ্চতর মাধ্যমিক স্কুলের একজন শিক্ষক। তার পাশেই রয়েছেন এবং আমার বাম দিকে ইয়ামিন আলী, তিনিও শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক। আর এই আলোচনার সঞ্চালনায় রয়েছি আমি আব্দুর রহমান। প্রদর্শিকা টিভির দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো টিভি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে এবং নিত্য নতুন যে ভিডিও তা আপনারা দেখবেন, মতামত দিবেন। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা আলোচনায় চলে আসছি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমরা ইতিপূর্বে দেখেছি যে 2024 সালের আগস্টে হাসিনার পতনের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অস্থিরতা, যে সহিংসতা ইত্যাদি চলছিল আজ প্রায় 1.5 বছর ধরে, অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার সবটাই যে তিনি শৃঙ্খলা আনতে পেরেছেন তা কিন্তু পারেননি। এই আবহে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের মানুষের, জনগণের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশ কোন পথে যাবে তার একটা দিশা এই নির্বাচনে বাংলাদেশের মানুষ আশা করেছে। সেই নির্বাচন হয়ে গেছে। এই পরিস্থিতিতে 2-1 দিনের মধ্যেই বিএনপি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে অস্থিরতা, যে সহিংসতার রাজনীতি চলছে এবং হিংসার রাজনীতি, সেখান থেকে তারেক রহমানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের পক্ষে একটা সুব্যবস্থা আসবে এই ধরে নিয়ে আমরা আলোচনায় আসছি আইয়ুব হোসেন সাহেবের কাছে যে এই স্থিতিশীলতা বাংলাদেশে কিভাবে আসতে পারে বা আসার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এখানে একটা স্থিরতা থাকাটাও আমাদের কাছেও, শুধু সেখানকার নাগরিকদের কাছে নয়, আমরা প্রতিবেশী দেশের নাগরিক হিসাবে আমাদের কাছেও কাঙ্ক্ষিত। আর বিষয়টা হচ্ছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সুষ্ঠু সুফল পেতে গেলে শুধুমাত্র পার্লামেন্টের সদস্য দিয়ে তো হয় না। পার্লামেন্ট যেমন একটা স্তম্ভ, পিলার, তার সঙ্গে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি এবং চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদপত্র, সাংবাদিকতা এর ভূমিকা রয়েছে। এখন একটা বিষয় হচ্ছে যে 2/3 গরিষ্ঠতা নিয়ে তারেক রহমান এলেন। তিনি দীর্ঘ 17 বছর পর ইউকে থেকে, মানে ইংল্যান্ড থেকে এসছেন। তার সামনে কতগুলো চ্যালেঞ্জ রয়েছে। এক হচ্ছে তার যে নিজের দল, সেই দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, তার সঙ্গে
এই যে যে স্তম্ভ, যে পিলার গুলো নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা, সেগুলোকে তিনি কতটা স্বচ্ছতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন, তার উপরে নির্ভর করবে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে কি অবস্থায় দেখতে পাবো। এটা হচ্ছে সংক্ষেপে আমার অভিমত। আমরা আসি এবার স্বাস্থ্যনিক নিঃসরণ সাহেবের কাছে। বাস্তবিক বাংলাদেশে কিন্তু আমরা লক্ষ্য করেছি মুজিবুর রহমানের পর থেকে বেগম জিয়া, তার আগে জিয়াউর রহমান, বেগম জিয়া, হাসিনা, প্রত্যেক রাষ্ট্রনেতার মধ্যে একটা আত্মপরিচয় রাজনীতির বৈশিষ্ট্য। সেই দিক থেকে রাজনৈতিক যে স্থিতিশীলতার ক্ষেত্রে আত্মপরিচয়ের রাজনীতি একটা সংকট তৈরি করে। সেক্ষেত্রে তারেক রহমান কিভাবে এই স্থিতিশীলতার জন্য উত্তরণ ঘটাতে পারে তার রাজনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে, এই প্রশ্নটাই রাখছি স্বাস্থ্যনিক নিঃসরণ। আত্মপরিচয়ের রাজনীতির মানে যেভাবে প্রশ্নকর্তা রাখলেন, আমি দুই ভাবে বুঝেছি। যেমন রাজনৈতিক দল বিএনপি বা আওয়ামী লীগ, তাদের নেতারা যখন কোনো দেশ পরিচালনার, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন, একটি দেশ পরিচালনার, তখন তারা নিজেকে কি ভাবছেন? আওয়ামী লীগ বা বিএনপি ভাবছেন, না নিজেকে একটি বাংলাদেশ রাষ্ট্রের পরিচালক ভাবছেন? অর্থাৎ এক্ষেত্রে তারেক হোসেন দল হিসাবে বিএনপির স্বার্থ না দেখে যদি বাংলাদেশ রাষ্ট্রের মঙ্গল অমঙ্গল নিয়ে ভাবিত হন, তাহলে সেটা বাংলাদেশের পক্ষে ভালো হবে। যখন কোনো দলীয় সংকীর্ণতার দৃষ্টিকোণে কোনো একটি রাষ্ট্রের ক্ষমতা দখল করে কেউ, তখন ওই দলে যে সমস্ত সদস্য বা মানুষ রয়েছে তাদের স্বার্থ পূরণই প্রধান হয়ে ওঠে। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছিলাম প্রচুর দুর্নীতি ছিল, সেখানে প্রত্যেকেই লাভবান হওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ দেশ হিসাবে বাংলাদেশের প্রতিটি সদস্য লাভবান হতে পারেনি বলেই বিক্ষোভ ছিল। অর্থাৎ তারেক রহমানকে বাংলাদেশের মঙ্গল অমঙ্গল, স্বার্থ, ইষ্ট অনিষ্টের বিচার করতে হবে, বিএনপির ইষ্ট অনিষ্টের বিচার নয়। আত্মপরিচয়ের কথাটাকে আর এক অর্থে বোঝা যায়, সেটা হলো যে বাংলাদেশের যে অস্থিরতা, সেটা অনেকটা তার বেশ বড় কারণ এই আত্মপরিচয়। ৭১ সালে একটি রাষ্ট্র, যেটি ১৯৪৭ সালে হয়েছিল পাকিস্তান, ভেঙে গিয়ে বাংলাদেশ হয়েছে। পাকিস্তান ছিল মুসলিম জাতিসত্তা ভিত্তিক রাষ্ট্র, বাংলাদেশ হলো বাঙালি জাতিসত্তা ভিত্তিক রাষ্ট্র। বাংলাদেশের মানুষ এখনো এই মুসলিম জাতিসত্তা আর বাঙালি জাতিসত্তার মধ্যে একটা মিল করতে পারেনি। অর্থাৎ মুসলিম যদি কেউ হয় সে কি বাঙালি নয়, বা বাঙালি যদি কেউ হয় তাহলে সে কি মুসলিম নয়? আওয়ামী লীগ মুসলিম জাতিসত্তার বিরোধী বলে বাংলার অনেক মানুষের কাছে, বাংলাদেশের অনেক মানুষের কাছে পরিচিত। সেখানে জামাত মুসলিম জাতিসত্তার পক্ষের একটি দল বলে পরিচিত। এমন তো হতেই পারত যে একজন মুসলিম সে একই সঙ্গে বাঙালিও, একজন বাঙালি একই সঙ্গে মুসলিমও। সামনে তারেক রহমানের বাংলাদেশের সামনে এই আত্মপরিচয়ের সংকট নিরসনের রাজনীতি অপেক্ষা করছে। অর্থাৎ তাকে তার সরকারি প্রশাসনিক রাষ্ট্রীয় নীতির মাধ্যমে এটা এই রিকনসিলিয়েশন বা পুনর্মিলন ঘটাতে হবে যে বাঙালি জাতিসত্তা এবং মুসলিম জাতিসত্তার মধ্যে কোনো বিরোধ নেই। অর্থাৎ এই বিরোধের মীমাংসা করার উপরে তার রাষ্ট্রের স্থিরতা বা অস্থিরতা অনেকাংশে নির্ভরশীল। আমরা শুনলাম, আলোচনার মধ্যে উঠে এসছে আত্মপরিচয় রাজনীতির মন্দ দিক এবং
কিভাবে বাংলাদেশে এটা কাটাতে পারবে। আত্মপরিচয়ের রাজনীতি বলতে অনেকটা আমি ব্যক্তিগত রাজনীতি অর্থাৎ পপুলারিজম রাজনীতি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে পপুলারিস্ট হওয়া, জনপ্রিয় হওয়া, এই ব্যাপারটাও কিন্তু থেকে যায়। তখন দেখা যায় যে অনেক সময় রাষ্ট্রের থেকে দল বা ব্যক্তি বড় হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়ে আছে, যে বিশৃঙ্খলা, আইনের শাসনের অভাব, আমরা এটা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা নেই আমি তা বলছি না, কিন্তু দেশ শাসনের যে অভিজ্ঞতা সেটা কিন্তু তার নেই। অনেকটাই এই দিক থেকে তিনি নবীন। এই পরিপ্রেক্ষিতে তারপরও রয়েছে বাংলাদেশে একটা জাতীয়তাবাদী ধর্মীয় দল জামাত ইসলাম। তাদের তাদের একটা শিরোপা বা তাদের উপর একটা অভিযোগ থেকেই যায়, তারা মৌলবাদী। তো তাদের এজেন্ডা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে তারেক রহমানকে আগামীতে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, উন্নতির জন্য, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কি করণীয় বলে মনে হয়, আমি প্রশ্নটা রাখছি ইয়ামিন সাহেবের কাছে। দেখুন, তারেক রহমান বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু মনে রাখতে হবে যে হাসিনা সরকারের বিরুদ্ধে একটা জেনজি একটা আন্দোলন সংগঠিত হয়েছে। বৈষম্যবাদী নিয়োগ ব্যবস্থার বিরুদ্ধে একটা আন্দোলন সংগঠিত হয়। সেই আন্দোলনে এনসিপি বলে আন্দোলনকারীদের মধ্য থেকে একটা দল প্রতিষ্ঠিত হয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি। সেটা হলো ছাত্র আন্দোলনের একটা দল। কিন্তু আমরা দেখেছি যে এই এনসিপি 2024-এ 5ই আগস্টের পর যে একটা অস্থির অবস্থা বাংলাদেশে সৃষ্টি করেছে, এবং সেখানে ধরে ধরে আওয়ামী লীগ, বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের সমর্থকদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এমনকি হত্যাও হয়েছে। এই হাসিনা সরকার পতনের পর ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার, যে একটা সনদ, জুলাই সনদ যাকে বলা হয়, জুলাই সনদ আনার পর, সেটা আপনারা জানেন সব পার্টির সহমতের ভিত্তিতে 30টা পয়েন্টের উপর জুলাই সংসদ পাস, মানে তার উপর একটা গণভোট হয়েছে। সেখানে প্রায় 60.23% হ্যাঁ সূচক ভোট পড়েছে। এই হ্যাঁ সূচক ভোটে এই নতুন নির্বাচিত সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। কারণটা হলো বিএনপি পার্টি নিজে এই সনদের সঙ্গে অনেক বিষয়ে কিন্তু একমত নন। ফলে এই যে 180 দিন বা 6 মাসের মধ্যে যেটা জুলাই সনদে যে পয়েন্টগুলো, যেমন প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দুবার 2 টার্মের বেশি তিনি থাকতে পারবেন না। তাহলে এটা কি বিএনপি সরকার মেনে নেবে? একটা জিনিস হলো, দীর্ঘ হাসিনার 20 বছরের শাসনকালে মানুষ কিন্তু আওয়ামী বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে। সেখানে কিন্তু বিএনপিকে বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে তাকে দুর্বল করে দেওয়া হয়েছে। সেই জায়গায় কিন্তু জামাত সেই শূন্যস্থানটা পূরণ করেছে। এই জামাত শূন্যস্থান পূরণ করেছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ এবং বিএনপি একটা চির প্রতিদ্বন্দ্বী দল। তারা বিরোধী নয়,
একটা যেন ঝগড়াটে দুই পক্ষ সময় ঝগড়া করত এবং একে অপরকে কোনো রকমের সহ্য করত। প্রত্যেকটা দলই কিন্তু একে অপরকে ক্ষমতার বাইরে রাখার, সেটা কি মূল্যায়নের মাধ্যমে, সেটা তো রাজনৈতিক লক্ষ্য থাকতেই হবে। কিন্তু এরা নানাভাবে দেখা যাচ্ছে যে একটা দলকে ক্ষমতাচ্যুত করে রাখতে চায়। ফলে বিএনপি না ভোটে অংশগ্রহণ করতে পেরেছে, অংশগ্রহণ করেন অনেক ভোটে। এবার মানুষের কিন্তু এই দীর্ঘ ক্ষোভ থেকে আপনার জেনজির এসে আন্দোলন এবং হাসিনার ক্ষমতাচ্যুত ঘটেছে। এই হাসিনাকে এবার পরবর্তীতে আপনারা বলছেন যে আওয়ামী লীগকে কি সত্যিকারে এখানে ক্ষমতা নিয়ে আসা হবে? বলছে যে এবার বিএনপি কতটা স্বার্থ লঙ্ঘিত হবে তাকে ক্ষমতায় মানে তাকে বিরোধী দল হিসাবে যদি তুলে ধরা, সেটার উপর নির্ভর করবে এবার ভবিষ্যৎ যে রাজনীতিটা কোন পক্ষে যাবে, কোন দিকে যাবে। তাহলে তাছাড়া আমরা জানি যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আমাদের বাংলাদেশ, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ব্যাপারে অনেক আশা নিয়ে কিন্তু মানুষ ভোট দিয়েছে। তার চাইতে আরেকটা মনে রাখবেন যে 7 থেকে 10% যে 7% যে হিন্দু ভোট রয়েছে, সেই ভোটটাও কিন্তু এদের কাছে চায়, মানে এরা ভোট দিয়েছে বিএনপি। তাহলে তাদের আশা আকাঙ্ক্ষাও কিন্তু প্রচুর রয়েছে যে আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করবে বিএনপি। তা এই সরকার যদি অর্থনৈতিকভাবে স্বাস্থ্য, শিক্ষা, তারপর কর্মসংস্থান ইত্যাদির যদি সংস্থান করতে পারে এবং মানুষের বিশেষ করে জুলাই সনদে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে বাস্তবায়িত করতে পারে, তাহলেই পারে জনগণের কাছে এর বৈধতা থাকবে। না হলে দেখা যাবে 6 মাস পর এই সরকারের বিরুদ্ধে একটা আবার অনাস্থা তৈরি হতে পারে। ঠিক আছে ভাই, তো বললেন। আয়ুব ভাইয়ের কাছে আসি। রাজনীতিতে বা একটা দেশের পক্ষে ইনক্লুসিভ ডেমোক্রেসি, সার্বিক যে গণতন্ত্র, এটা কিন্তু একটা ভাইটাল। একটা অংশগ্রহণ করবে না, একটা অংশ গ্রহণ করবে, রাজনৈতিক দিক থেকে এটা খুব শুভ নয়। যদিও তারেক রহমান বলেছেন যে তিনি দেশের মানুষকে মানুষ হিসেবে দেখবেন। তারা ধর্মীয় বিশ্বাসী হতে পারে, অবিশ্বাসী হতে পারে, নাস্তিক হতে পারে, হিন্দু হতে পারে, অহিন্দু হতে পারে, সবার জন্য তিনি একটা গণতান্ত্রিক পদ্ধতি বা গণতান্ত্রিক পথে চলবেন, এরকম একটা বক্তব্য রেখেছেন। সেই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। ইনক্লুসিভ ডেমোক্রেসিতে আওয়ামী লীগের কিন্তু একটা সমর্থন বাংলাদেশে নাই নাই করে আছে, এবং সবাই এক বাক্যে স্বীকার করে তার স্বৈরাচারিতার পাশাপাশি যে বাংলাদেশের উন্নয়নও হয়েছে। এক্ষেত্রে যে আগামীতে যে তারেক রহমানের যে সংকট বা ভালো দিক, একদিকে জামাত ইসলামের বিরোধিতা, তাদের মৌলবাদী ভাবনা, আওয়ামী লীগের নিষ্পৃহতা, এইসব ক্ষেত্রে তারেক রহমান কিভাবে আগামী বাংলাদেশকে নিয়ে যাবে বলে আপনার ধারণা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এটা ঠিকই, গণতন্ত্রের সমস্ত নাগরিকদের যুক্ত হওয়া, তাদের ভোটাধিকার থেকে শুরু করে ভোটে অংশগ্রহণ করা সার্বিকভাবে, যেটা আমরা বাংলাদেশে দেখলাম না যে আওয়ামী লীগকে সে অধিকার থেকে বঞ্চিত করা হলো। এবং আপনারা শুনলেন যে আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন বাংলাদেশে, সেটাও তো কম নেই। তার কারণ 71 সালের যে মুক্তিযুদ্ধ, তার যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এই মুজিবুর রহমানের কন্যা হাসিনা দীর্ঘদিন
বাংলাদেশ শাসন করেছেন, তাহলে তার একটা প্রভাব একেবারে রুট লেভেলের আছে। তার যারা অনুরাগী তারাও আছে। এখন পরিস্থিতি হচ্ছে যে এই মানুষগুলা এই ভোটে এবার কি করলো, এই ভোটে তারা বিএনপিকেই সাপোর্টটা দিয়েছে। এখন একটা অংশ হয়তো জামাতকে দিতে পারে, সবটা বা নাও দিতে দেবে, পারে, সবটা না দেওয়ার নাও দিতে সম্ভব পারে। এটা তো গণতান্ত্রিক ব্যবস্থার এটা ইয়ে। এখন বিষয়টা হচ্ছে যে এটা কাঙ্ক্ষিত ছিল না। যদি অল আউট হতো এই ভোটটা, তাহলে আরো ভালো হতো। তবে একটা বিষয়, যে এবারের যে ভোটটা হয়েছে সেটা অনেকটা পিসফুলি হয়েছে। যতটুকু সংবাদ মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, অনেকটা পিসফুলি হয়েছে। হাসিনার আমলের যে ভোটগুলো হয়েছিল সেই ভোটগুলোর থেকে অনেকখানি পিসফুলি আর হয়েছে। যার জালিয়াতির কোনো অভিযোগ জালিয়াতির অভিযোগ আসেনি। এবং আমাদের ভারত থেকেও যে সাংবাদিকরা গেছিলেন, আমরাও দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো এসছে, সেগুলো বেরিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আগামী দিনে একটা বিপদ তো আছেই, তারেক রহমানের চ্যালেঞ্জও আছে। উনি বলেছেন ঠিকই আছে, গণতন্ত্রের যেটা মূল কথা, যে সুর, সেটা তিনি বলেছেন, কিন্তু এটা কাজে পরিণত করার একটা ব্যাপার আছে। এখন বর্তমানে ধর্ম নিয়ে যে রাজনীতির মধ্যে যে ধর্ম, একটা নৈতিক মূল্যবোধের যে জায়গাগুলো, যে চর্চাগুলো, একটা কথা মনে পড়ছে, একজন বলেছিলেন যে নিরক্ষরের সংস্কৃতি হলো ধর্ম, আর শিক্ষিতের ধর্ম হলো সংস্কৃতি। এই সংস্কৃতির যে জায়গাটা, নৈতিকতার যে জায়গাটা, এটা শুধু বাংলাদেশ বলে নয়, গোটা উপমহাদেশেই এটা কিন্তু এটা কি বলবো, যে একটা সংকটপূর্ণ জায়গায় রয়েছে। ফলে গণতন্ত্রের আমরা যেটা আশা করছি, যে গণতন্ত্রের একটা সার্বিকভাবে বিরোধী দলের প্রতি যে মর্যাদা, বিরোধী মতের প্রতি যে শ্রদ্ধা, যেমন আমরা বলতে গেলে একটা কথা জানি, আমার সাথে বিরোধিতা যতই থাকুক, কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি। এই যে গণতন্ত্রের যে এই জায়গাটা কিন্তু মার খেয়েছে, নানান ভাবে মার খেয়েছে। এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে তো চরম ভাবে মার খেয়েছে। বলি প্রতিশোধমূলক যে স্পৃহা, এই প্রতিশোধ স্পৃহাটা কিন্তু সেখানে রয়েছে। এখন এই জায়গাটা তারেক রহমানের কাছে একটা চ্যালেঞ্জ স্বরূপ। আমি আগেই বলেছি যে তার নিজের দলকে যেমন ব্যাপার আছে, গোটা মানুষের যে আকাঙ্ক্ষা, তার কাজের আকাঙ্ক্ষা, যে এটা নিয়ে গত আন্দোলনটা হলো, হাসিনাকে চলে আসতে হলো। তাহলে মানুষের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, নাগরিকদের যে প্রত্যাশা, দুর্নীতি হবে না, তারা কাজ পাবে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, নানান ক্ষেত্রে যে জায়গাগুলো আছে, এই প্রত্যাশাগুলো পূরণ, তার সঙ্গে সঙ্গে বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারলেই আগামী দিনে আমরা অন্য বাংলাদেশকে দেখতে পারবো। ঠিক আছে, খুব ভালো কথা, যে আমরা আশা করব যে বাংলাদেশে একটা সুন্দর, অবশ্যই আমরা আশাবাদী। হ্যাঁ, একটা সমস্যা দেখো, স্বাস্থ্যনীতি আমি বলি, স্বাস্থ্যনীতি মিশনকে, যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে বা আছে, বেকারত্ব একটা বড় জায়গায়, অর্থনৈতিক দিক থেকে খুব একটা সুবিধার জায়গাতে নেই। এমনকি যে পুঁজির যে ব্যবহার বা বিকাশ, সেখানেও ব্যাহত হয়ে আছে। তারপরেও রয়েছে বাংলাদেশের যে সম্পদেরও একটা অপ্রতুলতা আছে। তাদের উৎপাদন ব্যবস্থায় খুব বেশি করে যেটা প্রকাশ পেয়ে থাকে, সেটা হচ্ছে পোশাক তৈরির ক্ষেত্রে, এবং এই মার্কেটটাও ইউরোপে, আমেরিকাতে যথেষ্ট ভালো। তো সেই সব দিক থেকে বাংলাদেশের আগামীতে, যদি আমরা যতই বলি না কেন আইনের শাসন একটা খুব দরকার, কিন্তু পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতা যদি না আসে, তাহলে বাংলাদেশের সুস্থ বা স্থিতিশীলতাও আসবে না। এক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে কি হতে পারে,
এখানে বাজার আছে আমেরিকার, বাজার আছে ভারতের, বাজার আছে চীনের, বাজার আছে বাংলাদেশ, এই পাকিস্তানের। এইসব পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য নিরীক্ষণকে বলার জন্য অনুরোধ করছি। অর্থনীতি একটা দেশের সমৃদ্ধির মেরুদণ্ড। অর্থনীতি মানেই সবারই জন্য কাজ, বেকারত্ব না থাকা। বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক সম্পদে গরিব নয়, তারা একটি বিভিন্ন ধরনের ইকোনমিক রিসোর্সে পূর্ণ দেশ। বিশেষ করে কৃষি, এখানকার জমি খুব উর্বর। পাট শিল্পটা তার মধ্যে অন্যতম। এখানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে, কিন্তু সেগুলো তারা উত্তোলন করতে পারে না প্রযুক্তির অভাবে। তো বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পদ, তাকে সুচারুভাবে কাজে লাগানোর জন্য দরকার অর্থনৈতিক পরিকল্পনা এবং রাজনৈতিক দিশা। সেই দিশা তারেক রহমান যদি দেখাতে পারেন, অর্থাৎ সবার জন্য, সমস্ত মানুষের পেটের ভাত জোগাড় শুধু নয়, তাদের জীবনকে আরো অন্যান্য বিভিন্ন দিকে সর্বাঙ্গীন বিকাশের দিকে নিয়ে যেতে পারেন, তাহলে বাংলাদেশ তার স্থিতিশীলতা থাকবে। এক্ষেত্রে অনেকগুলি সমস্যা রয়েছে, যেমন যে অন্তর্বর্তী সরকার, তারা সম্প্রতি একটি বাণিজ্য চুক্তি করেছে। সেই বাণিজ্য চুক্তিতে তারা আমেরিকান সাম্রাজ্যবাদের কাছে প্রায় নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছে। আমি যতদূর জানি যে 4,000 আমেরিকান কমোডিটি পণ্য বাংলাদেশে প্রবেশ করবে, ব্যবসা করবে, বিক্রি হবে, কিন্তু তার জন্য কোনো শুল্ক আরোপ করা যাবে না, অর্থাৎ সম্পূর্ণরূপে ট্যারিফ ফ্রি হবে। এটি বাংলাদেশের স্বার্থের ক্ষতি করবে। অর্থাৎ একটি দেশের স্বার্থ কে রক্ষা করবে? একজন সাধারণ ব্যক্তি তো পারবে না, করবে যে শক্তি বা যে প্রশাসন বা রাষ্ট্রীয় শক্তির পরিচালক বর্গের হাতে। তারাই যদি সাম্রাজ্যবাদের, অর্থনৈতিক সাম্রাজ্যবাদের, এখন আর সেই অর্থ উপনিবেশ নেই, অর্থনৈতিক সাম্রাজ্যবাদের নির্লজ্জ দালাল হয়ে ওঠে, তাহলে বাংলাদেশের সম্পদ কতটা সুব্যবহৃত হবে সন্দেহ আছে। তারেক রহমান বাংলাদেশে এসেছেন, তিনি কতটা কি করতে পারবেন ভবিষ্যৎ বলবে। তো এরই মধ্যে কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা অর্থনীতি নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়, তারা ভাবিত দেশটার কালচার বা সংস্কৃতি নিয়ে। অর্থাৎ দেশটায় মুসলিম সংস্কৃতি থাকবে না বাঙালি সংস্কৃতি থাকবে। এই ধরনের মানুষগুলি যারা পরিপূর্ণভাবে দেশের ওয়েলবিং বা সমৃদ্ধিকে সংস্কৃতি ভিত্তিক বলে ভাবে, তারা বাঙালি সংস্কৃতিকে হিন্দু সংস্কৃতি বলে ভাবে, তো তাদের তো অর্থনৈতিক দিশা বা লক্ষ্য কিছুই ঠিক আছে কিনা সন্দেহ। জামাত আজ বিরোধী দল, কিন্তু যদি তারেক রহমান ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের মানুষের কাছে শুধুই একটি মাত্র অপশন, সেটা জামাতকে নিয়ে আসা। এইখানে সম্ভবত তারেক রহমান আওয়ামী লীগের রাজনীতির দ্বারটি খুলে দিতে পারেন। সেটি বাংলাদেশের মঙ্গলের জন্য ভালো হবে, কারণ সেক্ষেত্রে মানুষের সামনে আর একটি অপশন এসে যাবে, একটি সংশোধিত আওয়ামী লীগকে মানুষ দেখার সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে অর্থনীতি হবে এই সেকুলার দুটি দলের চালিকা শক্তি। কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে, তাদের কাছে অর্থনৈতিক বিবেচনাগুলি মনে হয় খুব একটা গুরুত্ব পাবে না। একটি মানুষ, মানে পুরুষ মানুষ কটি বিয়ে করতে পাবে, এগুলিই তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু। বা পানিশমেন্টের ধরনটা কি হবে, তাকে ফাঁসি দেওয়া হবে না হাত কেটে ফেলা হবে, ইত্যাদি ইসলামিক যে কায়দা কানুনগুলি তাদের মাথায় আছে, সেগুলি প্রবর্তনেই হয়তো তারা বেশি উৎসাহী হবে। এবং এই ধরনের দল, যাদের কোনো অর্থনৈতিক
এজেন্ডা কর্মসূচি নেই, তারা সাম্রাজ্যবাদের দালাল বা সাম্রাজ্যবাদের বাহকে পরিণত হবে। তো সেই জন্য আসল বাংলাদেশকে রক্ষা করতে গেলে আমরা যেটা দেখছি প্রয়োজন, এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে টিকে শক্তিশালী করা। এদেশে প্রচুর সম্পদ রয়েছে, সেই সম্পদগুলিকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ একটি সুস্থ সংস্কৃতির সমৃদ্ধিশালী দেশ হয়ে উঠবে বলেই মনে করি। তুমি কি এটা বলতে চাইলে যে তারেক রহমানের ব্যর্থতা আগামী দিনে আওয়ামী লীগের পথ তৈরি করবে, কিংবা জামাত ইসলামকে প্রতিরোধ করতে গেলে তারেক রহমানের দরকার, এই কারণে আওয়ামী লীগের আগামীতে বাংলাদেশের দেখার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে বাংলাদেশের ভবিষ্যৎ এর জন্য আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ খুবই জরুরি। কারণ তারেক রহমান ব্যর্থ হতেই পারেন, সেক্ষেত্রে তাছাড়া জামাতে ইসলামী বা তাদের সহযোগী দল এনসিপি চুপচাপ বসে থাকবে না, তারা অবিরত আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিরক্ত করবে, এবং এক সময় যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আর কোনো অপশন দেশের মানুষের সামনে থাকবে না। কারণ বামপন্থীরা খুবই দুর্বল, তারাকে অপশন হিসাবে ভাবতে পারছি না। কারণ কমিউনিস্ট পার্টির যিনি সদস্য ছিলেন, একজন যিনি দাঁড়িয়েছিলেন এই নির্বাচনে, তিনি তার কেন্দ্রে মাত্র 184টি ভোট পেয়েছেন। ফলে এই পরিস্থিতিতে বাংলাদেশের বামপন্থীদের উপরে কোনো ভরসা রাখা যায় না। তাই একটি ধর্মান্ধ মৌলবাদী দলের হাতে ক্ষমতা যাতে না চলে যায়, তার জন্য আওয়ামী লীগের রাজনীতিতে পুনঃপ্রবেশ খুব জরুরি, এবং সেটা সম্ভবত তারেক রহমানও ভালোই বোঝেন। কারণ আওয়ামী লীগ, হাসিনাবিহীন আওয়ামী লীগ বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হবে না এটা মনে হয় না। কারণ আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছেন, এবং আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কিছু পরিমাণে অবশ্যই করেছে। প্রবলেম যেখানে ছিল সেটা হাসিনার স্বৈরতান্ত্রিক রাজনীতি, নির্বাচন করতে না দেওয়া। এই ধরনের রাজনীতি ভবিষ্যতে আশা করি বাংলাদেশ দেখবে না। আওয়ামী লীগ যদি আবার ফিরেও আসে তাহলে তারাও নিশ্চয়ই তার পুনরাবৃত্তি ঘটাবে না বলেই মনে করি। ধন্যবাদ। এবার আসি ইয়ামিন সাহেবের কাছে। বাংলাদেশের রাজনীতি এবং আগামী তারেক রহমানের স্থিতিশীলতা ক্ষেত্রে ভারত, পাকিস্তান, চীন এবং আমেরিকা, এদের একটা সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক বলি, কূটনৈতিক সম্পর্ক বলি, এটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে। আমরা এর আগেও দেখেছি যে অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে, যে অর্থনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, একটা প্রভাব ফেলে। এমনকি পর্যন্ত ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাশিয়া থেকে তেল কেনা বাংলাদেশের নিয়ন্ত্রণ করেছে, এবং আমেরিকা থেকে বেশি দাম দিয়েও তেল কিনতে হচ্ছে। এটা একটা দিক। আবার আর একটা দিক একটা ভালো মনে হয়েছে যে জামাত ইসলাম কমপক্ষে রাজনৈতিকভাবে বলুক, একটা ভালো কথা বলেছে যে বাংলাদেশের উন্নয়নের জন্য সরকারের পাশে থাকবে। এই সব কিছু মিলিয়ে যে একটা রিলেশন, সম্পর্কের উপর নির্ভর করছে আগামী বাংলাদেশ, ভারত বাংলাদেশ, আমেরিকা বাংলাদেশ, চীন বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ। এই বিষয়ে একটু আলোকপাত করুন। দেখুন, ভারত বাংলাদেশের একটা প্রতিবেশী রাষ্ট্র, শুধু প্রতিবেশী নয়, প্রায় 3 দিকেই ভারতের বিভিন্ন রাজ্য বর্ডার এলাকায় রয়েছে। তাহলে একটা সুসম্পর্ক দুটো দেশের প্রতিবেশী দেশ হিসাবে একান্ত দরকার। এই সুসম্পর্ক যদি না রচিত হয়, সমূহ বিপদ ওই বাংলার বাঙালি এবং সমূহ বিপদ এ বাংলার বাঙালি। এখন আপনারা সেটা জানেন যে দুটো দেশই একটা মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ
মাথাচাড়া দিয়ে উঠছে, যেটা দুটো দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে আমরা একটা জানি, এটা সবাই একমত হবে, যে বেকার যুবক যুবতী এদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী যদি করতে পারা যায়, তাহলে এই ধর্মীয় উন্মাদনা মৌলবাদ অনেকটা থিতিয়ে যায়। আর যখন এইসব যুবক যুবতীরা কোনো কাজ পায় না, শিক্ষা করে, ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো কর্মসংস্থান, তাহলে পরে দেখা যাবে দুটো দেশেই অস্থিরতার জায়গা করে নেবে মৌলবাদ। ধর্ম এমন একটা জিনিস বা এমন একটা ব্যাপার যে সেখানে উদারতা, নীতি, বর্তমান বিশ্বের যে নৈতিক আদর্শ দরকার সেটাকে ক্ষতিগ্রস্ত করে। এখন ঘটনা হলো যে ভারত আর বাংলাদেশের জন্ম 1971 থেকে একটা সুসম্পর্ক রয়েছে, চিরকালই একটা ভালো সম্পর্ক রয়েছে। খালিদার সময় তুলনামূলকভাবে এই সম্পর্কটা কিছুটা শিথিলতা দেখা দিয়েছে, কিন্তু হাসিনার সময় ওখানে দুর্নীতি হোক বা নিপীড়ন হোক হলেও ভারতের সঙ্গে হাসিনা একটা সুসম্পর্ক রয়েছে। এখন ঘটনা হলো যে আমরা জানি ভারতের সঙ্গে বাণিজ্যের যেটা হয় সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা অর্থনৈতিক প্রাণ তৈরি করে, ফলে অনেক বেকার সমস্যার সমাধান হয়। বিশেষ করে যে ব্যাকগ্রাউন্ড, ব্যবসায়িক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাতে যে মজুরি বা মজুর বা শ্রমিক বা শ্রম পায়, তার থেকে অর্থ পায়, ফলে দুটো দেশে কিন্তু ব্যাপকভাবে ব্যবসায়ীরা প্লাস বিদেশি অর্থ ভারতের লাভবান হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আমেরিকান সাম্রাজ্যবাদ, এই যে একটু আগে আপনারা বলছিলেন যে সুসম্পর্ক তৈরি করতে চাইছে বা আমি অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হতে চাইছি বলেই আমেরিকা সাম্রাজ্যবাদ এখানে এসে ঢালাও করে এখানকার অর্থনীতিকে চাঙ্গা করবে, তা মনে হয়। আজকে দেখুন, ওরা ইউরোপের দেশ, ভারতের উপর আপনারা তো জানেন 50% তারিখ ঘোষণা করেছিল, সেটা আবার কমে 18 হয়েছে। হ্যাঁ, কেন 18 হলো বলুন তো? নানা রকম কারণ রয়েছে, সেগুলো রাজনৈতিক কারণ, বিভিন্ন চাপের মাথায়, এবং এমনও শুনছি যে রাশিয়ার সঙ্গে তেল রিডিউস করছে কিনা। তাহলে এগুলো চাপ। ওরা সারা পৃথিবীতে দুটো দেশ, সারা বিশ্বে একটা শক্তিশালী দেশ আর একটা হলো দুর্বল বা মধ্য শক্তিশালী। তাহলে যেমন কানাডা, ভারত, তারপর পাকিস্তান, বাংলাদেশ, এই যে দক্ষিণ গোলার্ধের সেই সব দেশগুলো, তাদের ওপর অর্থনৈতিক স্বার্থ কায়েম করার জন্য ওরা যতটা খুশি তারা তারিখ বসাবার ভয় দেখায়। ফলে আমেরিকা চাইলে এই পুরো বাজারটাকে কন্ট্রোল করা। এখন পুরো বাজার যদি এখানে ভয়ে, অথবা বিশেষ করে বাংলাদেশের যে বস্ত্র শিল্প, ওরা বলে দিচ্ছে যে যদি তুমি আমার সঙ্গে ব্যবসা না করো তাহলে বস্ত্র শিল্পের উপর 50% চাপাবো। ফলে এইভাবে দেখা যাবে তাকে একটা শক্তি প্রয়োগ করা। এই শক্তি প্রয়োগ করতে গেলে তখন দেখা যাচ্ছে যে তারা বাধ্য হচ্ছে 0% তারিফে তারা রপ্তানি করতে। তাহলে শক্তিশালী দেশগুলো চাইবে যে এই দেশগুলোকে দুর্বল যতটা পাওয়া যায় শোষণ, তাহলে এটা আমেরিকার। এবার তার খপ্পর থেকে বেরোতে হতে পারে যে ব্রেন, মেধা এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক। শুধু যে মনে করবে বেরিয়ে চলে আসবো, বেরোতে পারবে না, একবার ফাঁস দেওয়া আছে।
তাহলে অন্য দেশের সঙ্গে, বিশেষ করে চীন, ভারত, বিশেষ তার করে মানে রাশিয়া, বাংলাদেশকে দুটো কূটনৈতিক একটা সাম্য অবস্থায় আসতে হবে, আসতে হবে। কূটনীতি হবে। কূটনৈতিক সেটা তাই তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। অবশ্যই সেটা হলো বিরাট চ্যালেঞ্জ, তিনি কতটা করতে পারবেন। এবং চীনের সঙ্গে আপনারা জানেন আরেকটা কথা হলো পাকিস্তান। আমরা জানি অন্তর্বর্তী সরকার আসার পর পাকিস্তানের সঙ্গে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তার জন্য চট্টগ্রাম বন্দরে ওদের বিভিন্ন জাহাজ এসে ভিড়ছে, এটা আপনারা সবাই জানেন। তাহলে পাকিস্তানের সম্পর্ক আর খপ্পর থেকে কতটা বেরিয়ে আসবে, বিরোধী দল হিসাবে কিন্তু মনে রাখবেন জামাত রয়েছে। তাহলে জামাতের খপ্পর থেকে কতটাই দলকে শক্তিশালী করতে হবে, তারপর জুলাই সনদ বাস্তবায়িত করতে পারবে। আমরা অনেক আশা রাখবো যে এই সরকার একটা সুষ্ঠু প্রশাসন দিবে, তারপর রাষ্ট্র ব্যবস্থা, সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে, অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য যে যে পরিকল্পনা দরকার সেই সরকার নেবে। কিন্তু অন্য দেশগুলো সহজে ছেড়ে দিবে তা না। তবে আমরা মনে রাখবো যে ভারত আর বাংলাদেশের মতো দুটো দেশ অর্থনৈতিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, সবকিছু ভাবে এক থাকুক। ওরাও বাঙালি, আমরাও বাঙালি, এতে এই বাঙালির লাভ, ওই বাঙালির লাভ, ওই পারের বাঙালির লাভ, আমাদের লাভ। লাভ মানে কি, দুটো দেশের মধ্যে সুসম্পর্ক থাকলে আমরা বিশেষ করে নানাভাবে আমরা সুবিধাজনক অবস্থায় থাকি। একটা জল বন্টনের একটা সমস্যা। হ্যাঁ, এই যে জল বন্টনের ব্যবস্থা, হ্যাঁ এটা দীর্ঘদিনের ক্ষেত্রে একটা গঙ্গা জল বন্টন বিশেষ করে এবং সংখ্যালঘু, হ্যাঁ, যে এবার বাংলাদেশের সুসম্পর্কের জন্য ভারত সরকারকেও কিন্তু তিস্তা যে জল বন্টন, গঙ্গা পদ্মা যে জল বন্টন, এই সুষ্ঠু একটা মীমাংসা হোক, একটা আলোচনা কূটনৈতিক সম্পর্কটা তৈরি হোক। ভারতকেও ছাড় দিতে হবে আমি মনে করি, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গেলে। তো আশা করি দুই দেশের সরকার সুসম্পর্কের জন্য জল বন্টন ব্যবস্থা একটা সুরাহা করবে এই আশা রাখছি। হ্যাঁ, আমরা আলোচনাটা একটা জায়গায় এসে পৌঁছেছি। আগামী দিন বাংলাদেশ স্থিতিশীল হোক, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং বেকারত্ব সবকিছু মিলিয়ে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হোক বাংলাদেশে। যে বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে সামরিক শাসন এবং আত্মপরিচয় বা ব্যক্তি রাজনীতির একটা কলাকৌশল খুব বড় হয়ে উঠেছে। আগামী দিনে তারেক রহমানের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই মহাদেশের মধ্যে বাংলাদেশকে একটা সুস্থ, সুন্দর, শৃঙ্খলিত বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থে সেখানে সংখ্যালঘুরাও যেন নিরাপত্তা পায়। এবং তার দলেও হিন্দু ক্যান্ডিডেট ছিল, যেটা আমরা ভারতবর্ষে লক্ষ্য করেছি অনেক স্টেটে, বাংলা ছাড়া, পশ্চিম বাংলা ছাড়া কোথাও মুসলিম ক্যান্ডিডেট কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি করেনি। সেক্ষেত্রে বিএনপি করেছে, জামাত ইসলাম করেছিল, ক্যান্ডিডেট হেরেছে। যার বাংলাদেশ বাংলাদেশের মতো, ভারত ভারতের মতো। তা সত্ত্বেও আমরা বলবো যে সমস্ত কিছু শান্তি নির্ভর করছে একটা পার্শ্ববর্তী দেশের যদি সুস্থ রাজনৈতিক কলাকৌশল, রাজনৈতিক চিন্তাশীলতা, রাজনৈতিক সক্রিয়তা এবং মানুষের স্বার্থে একটা সরকার থাকে, এবং যে সমস্যাগুলি সামনে তারেক রহমানের আছে সেই চ্যালেঞ্জ নিয়ে সে যদি আগামী দিন বাংলাদেশে গড়তে চায়, তার বিএনপি দলকে গড়তে নয়, বাংলাদেশকে গড়তে চায়, তাহলে আশা করবো একটা স্থিতিশীল বাংলাদেশ আমরা দেখবো। আজ এখানেই আলোচনা আমরা শেষ করছি। ধন্যবাদ।